ওকে, সো আমরা ইলেকট্রোলাইসিস করার জন্য এখানে একটা সলিউশনের ভিতরে দুইটা ইলেকট্রোড রাখলাম, আর দুইটা ইলেকট্রোড আমরা চাইলে আলাদা আলাদা ম্যাটেরিয়ালেরও নিতে পারি অথবা সেম ম্যাটেরিয়ালেরও নিতে পারি, এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। আমরা এখানে দুইটা সিলভার ইলেকট্রোড নিলাম, মানে এটাও সিলভার দিয়ে বানানো আর এই সাইডেরটাও সিলভার দিয়ে বানানো। আচ্ছা, সো এখানে মেইন প্রিন্সিপালটা হচ্ছে আমরা এই সলিউশনটার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস করব। সো ইলেকট্রিসিটি পাস কিভাবে করব সেটা এইখানে বাইরে থেকে আমরা একটা ব্যাটারি দিয়ে এখানে ইলেকট্রিসিটি ফ্লো করব। সো এই ব্যাটারিটার পজিটিভ সাইডটা সাপোজ আমি এইটার সাথে কানেক্ট করলাম, এই ইলেকট্রোডটার সাথে, আর নেগেটিভ সাইডটা আমি এই ইলেকট্রোডটার সাথে কানেক্ট করলাম, মানে এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, মানে এটা প্লাসের সাথে কানেক্টেড থাকে এটাও প্লাস হবে, আর এটা মাইনাসের সাথে কানেক্টেড থাকে এটাও মাইনাস হবে। ওকে, আচ্ছা, এখন এইখানে সাপোজ আমি যে সলিউশনটা নিচ্ছি সেই সলিউশনটা হচ্ছে সিলভার নাইট্রেটের সলিউশন। ধরো এখানে সিলভার নাইট্রেট সলিউশন দেওয়া আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন ইলেকট্রোলাইসিসে বেসিক্যালি কি হয়, একদমই সহজ ব্যাপার, সেটা হচ্ছে যে এখানে ব্যাটারির সাথে একটা ইলেকট্রোড লাগানো থাকে আর ব্যাটারির আরেক সাইডের সাথে আরেকটা ইলেকট্রোড লাগানো থাকে। আমরা দুইটাকে সেম ইলেকট্রোড নিছি। এখন এই ব্যাটারির যেটা প্লাসের সাথে লাগানো সেই ইলেকট্রোডটাকে আমরা বলবো, এই যে ইলেকট্রোডটা আছে যেটা ব্যাটারি প্লাসের সাথে লাগানো সেটাকে আমরা বলবো অ্যানোড, আর এই যে নেগেটিভের সাথে যেটা লাগানো আছে মানে যে ইলেকট্রোডটা এখানে নেগেটিভ সেটাকে আমরা বলবো ক্যাথোড। ওকে, আচ্ছা, এখন এখানে ইলেকট্রোলাইসিস করলে কি হবে, মানে এখান থেকে কারেন্ট ফ্লো করলে কি হবে। সো আমরা জানি এই আয়নিক কম্পাউন্ডটার মধ্যে ডেফিনেটলি এই দুইটা আয়ন আছে, সিলভার আর নাইট্রেট, একটা হচ্ছে ক্যাটায়ন আর আরেকটা হচ্ছে তোমার অ্যানায়ন। এখন এইখানে যখন আমি এই ব্যাটারি দিয়ে চার্জ ক্রিয়েট করলাম তখন আমাদের এই প্লাস যে ইলেকট্রোডটা আছে সেই প্লাস ইলেকট্রোডটায় কি যাবে, একটা এই অ্যানায়নটা যাবে, কারণ নর্মালি আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে জানি যে ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে। সো এই নাইট্রেট যে আয়নগুলো থাকবে সেই আয়নগুলো এই ইলেকট্রোডটার কাছে জমা হবে, ক্লিয়ার? আর এই যে ক্যাটায়ন যেটা আছে সিলভার, যেটা আছে সিলভার প্লাস, সেইটা এই যে মাইনাস চার্জে যে ইলেকট্রোডটা আছে সেইটার কাছে যাবে, ক্লিয়ার? সো মানে একটা বেসিক অ্যানালজি হচ্ছে যে ক্যাটায়ন যাবে ক্যাথোডে, মানে ক্যাটায়নটা ক্যাথোডের দিকে যাবে আর অ্যানায়নটা অ্যানোডের দিকে যাবে। ওকে, আচ্ছা, সো এখানে আমরা তাহলে ইলেকট্রোলাইসিসের বেসিক জিনিসটা বুঝলাম যে বেসিক্যালি দুইটা ইলেকট্রোডের মধ্যে যেটা প্লাস সেটাতে নেগেটিভ চার্জটা যায় আর যেটা মাইনাস সেটাতে পজিটিভটা যায়, আর ক্যাথোড যায় যেটাই সেটাকে আমরা ক্যাটায়ন যেটা যায় সেটাকে ক্যাথোড বলি, আর অ্যানায়ন যেটা যায় সেটাকে আমরা অ্যানোড বলি, ক্লিয়ার? আচ্ছা, সো ইলেকট্রোলাইসিসে বেসিক্যালি এই জিনিসটাই হয় যে দুইটা ডিফারেন্ট টাইপের আয়ন দুই সাইডে চলে যায়। এখন আমরা আজকে ইলেকট্রোলাইসিস নিয়ে বেশি ডিসকাস করব না, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, এটা রিলেটেড আরও জিনিসপত্র দেখব যে যদি মাল্টিপল ক্যাটায়ন থাকে বা মাল্টিপল অ্যানায়ন থাকে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে সেগুলো আমরা পরে দেখব, আর কোন ইলেকট্রোডে কীরকম রিয়াকশন হয়, এই অ্যানোড হাফ রিয়াকশন কেমন, ক্যাথোড হাফ রিয়াকশন কেমন, এগুলো দেখব। আজকে আমরা মেইনলি দেখব যে এই ইলেকট্রোলাইসিসের তোমার ম্যাথগুলো যে করার জন্য যে ফর্মুলাটা লাগে সেটা, মানে আমরা ইলেকট্রোলাইসিস ডিটেলসে শেখার আগে অ্যাকচুয়ালি এটা ম্যাথ কীভাবে করতে হয় সেটা শিখে নিব। সো এখানে ইলেকট্রোলাইসিসের জন্য আমরা একটা ফর্মুলা ডিরাইভ করব যে কোনো একটা ইলেকট্রোলাইসিসের পর এখানে বুঝতে পারতেছো যে সিলভার বারবার এই ইলেকট্রোডটায় গিয়ে জমা হবে। সো ডেফিনেটলি আমরা এই যে আমাদের যে এই যে ইলেকট্রোডটা আছে কিছুক্ষণ এটাকে ইলেকট্রোলাইসিস করার পর আমরা দেখব যে এটার গায়ে এরকম সিলভার লেগে আছে এক্সট্রা, আর আমরা এখানে একটা লেয়ার দেখব আর কি। সো আমরা এই ফর্মুলাটা ডিরাইভ করব যে একটা সার্টেন টাইম পর
আমরা কতটুক সিলভার এখানে জমা থাকতে দেখব, বা কতটুক মেটাল এখানে জমা থাকতে দেখব। এটা যে কোনো মেটাল হইতে পারে, কতটুক এখানে জমা থাকতে দেখব। সো সাপোজ আমরা যে কোনো একটা মেটাল চিন্তা করি এম, আর সেই মেটালটার চার্জ হচ্ছে এন প্লাস, মানে সেই মেটালটার যে ক্যাটায়ন সেটা হচ্ছে এন প্লাস। ওকে, এই চার্জের বেসিসে আমরা বলতে পারি যে এটা অ্যাট দ্য সেম টাইম ওর ভ্যালেন্সি, মানে এই অবস্থায় ওর ভ্যালেন্সি হচ্ছে এন। আমরা বলতে পারি এই অবস্থায় ওর অক্সিডেশন নাম্বার হচ্ছে প্লাস এন, কারণ মেটালের ভ্যালেন্সি আর মেটালের অক্সিডেশন নাম্বার কি চার্জের বেসিসে বের করা হয়, সো এটা হচ্ছে প্লাস এন। আবার সিম্পলি এটা জাস্ট ওর চার্জ। ওকে, চার্জ এটাও হচ্ছে এন প্লাস। আচ্ছা, সো একটা মেটাল আছে এন প্লাস। এখন এইটা ক্যাথোডে কেন যাচ্ছে? ক্যাথোডে মেইনলিও যাচ্ছে ও এই যে ওর এইখানে কি আছে সিলভার প্লাস, সিলভার প্লাসটা এখানে এই নেগেটিভ সিলভার ইলেকট্রনের কাছে যাওয়ার রিজন হচ্ছে যে তার একটা ইলেকট্রন শর্ট আছে, এইটা নেগেটিভ চার্জের ইলেকট্রন, দ্যাট মিনস এখানে ডেফিনেটলি ইলেকট্রন বেশি আছে, ব্যাটারি থেকে ইলেকট্রনগুলো ফ্লো হয়ে এই জায়গাতে আসছে। সো সিলভার আয়নগুলো, এই যে আমাদের সলিউশনের সিলভার আয়নগুলো এখানে এই ইলেকট্রনের ভিতরে যে এক্সট্রা ইলেকট্রন আছে সেগুলো থেকে যে কোনো একটা রিসিভ করে সে সলিড সিলভার প্রডিউস করবে, অ্যান্ড সলিড সিলভার প্রডিউস করে সেই ইলেকট্রনটার গায়ে লেগে থাকবে, অ্যান্ড এইভাবে আস্তে আস্তে এখানে একটা লেয়ার ক্রিয়েট হবে সিলভারের। ক্লিয়ার? সো ক্যাথোডে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই যে ইলেকট্রন তোমার ও রিসিভ করতেছে, এই প্রসেসটাকে আমরা কি বলি? রিডাকশন বা বিজারণ। সো আমরা বুঝতে পারলাম যে ক্যাথোডে অ্যাকচুয়ালি রিডাকশন হয়, রাইট? ইলেকট্রোলাইসিসে ক্যাথোডে অ্যাকচুয়ালি রিডাকশন হয়। ক্লিয়ার? আর অ্যানোডে হচ্ছে অক্সিডেশন হয়। এখন আমরা এখানে এই যে সিলভার নিয়ে যেভাবে দেখলাম, সিমিলারলি যদি এরকম একটা মেটাল থাকে এন প্লাস, সে যদি এইখানে রিডিউসড হইতে চায়, মানে ক্যাথোডে গিয়ে সেও তো রিডিউসড হবে, তো সে কয়টা ইলেকট্রন রিসিভ করবে? এনটা, তার এনটা ইলেকট্রন শর্ট আছে, সো এখানে আমাদের এন প্লাস প্লাস এন ইলেকট্রন, অ্যান্ড এটার পর আমরা কী পাবো? এখান থেকে শুধু সলিড ওই ম্যাটেরিয়ালটা পাবো। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে আমরা একটা স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন পারফর্ম করি যে এই যে 1 মোল এন প্লাস ক্যাটায়ন, 1 মোল এন প্লাস ক্যাটায়ন, এটাকে আমরা 1 মোল সলিড এ কনভার্ট করার জন্য, মানে পিওর মেটালে কনভার্ট করার জন্য আমাদের কতটুকু ইলেকট্রন লাগছে? এন মোল ইলেকট্রন, রাইট? আচ্ছা, সো এন মোল ইলেকট্রন লাগছে হচ্ছে 1 মোল এম এখানে জমা করানোর জন্য, মানে এখানে যদি 1 মোল এম জমা হইতে হয়, ওই মেটালটার 1 মোল জমা হইতে হয় এই জায়গায়, তাহলে আমার এন মোল ইলেকট্রন লাগে। ক্লিয়ার? সো সরি, তাহলে আমাদের এন মোল ইলেকট্রন লাগে। এখন এখান থেকে তাহলে আমরা লিখি যে এখানে লিখি যে ফর n mole electron 1 mole m 1 mole m is stored in cathode. ক্যাথোডে আমাদের 1 মোল ওই মেটালটা জমা হয় যদি আমি n মোল ইলেকট্রন সাপ্লাই দিতে পারি। অ্যান্ড এখান থেকে ফার্দার আমরা আরও লিখতে পারি যে n মোল ইলেকট্রন দিয়ে আসলে 1 মোল, কোনো একটা মেটালের 1 মোল বলতে কি বোঝায়? তার মলিকুলার ম্যাস সমান, মানে তার মলিকুলার ম্যাস যত তত গ্রাম আর কি। সো আমরা এইভাবে লিখতে পারি যে ফর n মোল ইলেকট্রন, এখানে আমরা লিখতে পারি যে m গ্রাম, এই m আর এই m আলাদা, এটা হচ্ছে ওর মলিকুলার ম্যাস বা আণবিক ভর। ফর n মোল ইলেকট্রন m গ্রাম অফ দ্যাট মেটাল is stored in cathode. ওকে, আমরা এখানে আরও একটা জিনিস বুঝলাম, ক্যাথোডে কিন্তু স্টোর হয়, মানে মেটাল স্টোর হয় কোথায়? ক্যাথোডে।
অ্যানোডে ঠিক উল্টাটা হয়, অ্যানোডে ক্ষয় হয়, বাট আমরা ওইটা পরে দেখব। সো ফর n মোল ইলেকট্রন 1 মোল m ইজ স্টোরড ইন ক্যাথোড। আর এটাকে আমরা চেঞ্জ করে বলতে পারি ফর n মোল ইলেকট্রন m গ্রাম, m মানে হচ্ছে ওই মেটালটার মলিকুলার ম্যাস বা আণবিক ভর, m গ্রাম m ইজ স্টোরড ইন ক্যাথোড। ক্লিয়ার? আচ্ছা, এখন n মোল ইলেকট্রন মানে কত কুলম্ব চার্জ? আমরা দেখি যে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আমরা জাস্ট ভ্যালুটা দিয়ে চিন্তা করতেছি, নেগেটিভটা নিচ্ছি না। তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ কত? 1 মোল ইলেকট্রন মানে অ্যাভোগাড্রো নাম্বার অ্যামাউন্ট ইলেকট্রন, সো Na টাইমস 1.6 ইন্টু 10⁻⁻19, দ্যাট ইজ 6.022। আর আমরা এখানে একটু অ্যাকুরেট ক্যালকুলেশন করব, ইলেকট্রনের একদম এক্স্যাক্ট চার্জটা নেওয়ার ট্রাই করি। এটা 1.602 এর মতো, আর এটা 6.022 ইন্টু 10⁻23 এর মতো। আচ্ছা, সো আমরা এটা মাল্টিপ্লাই করে দেখি কত আসে। So 6.022 into 10⁻23 times 1.602 into 10⁻⁻19. So multiply করলে 96472.44 আসে, 96472.44 কুলম্ব, যেটাকে আমরা অলমোস্ট ইকুয়াল ধরতে পারি, ক্যালকুলেশন ইকুয়াল রাখার মানে রাখার জন্য, ইজি রাখার জন্য, যে 96500। আমরা একটু রাউন্ড ফিগার করে নিলাম। সো আমরা বুঝলাম 1 মোল ইলেকট্রনের টোটাল চার্জ 96500 কুলম্ব, মানে চার্জের ভ্যালু, আমরা নেগেটিভ পজিটিভ নিয়ে চিন্তা করতেছি না, এত কুলম্ব। আর এই চার্জটাকে, এই এক্সপেরিমেন্টটা ফ্যারাডে করছিল, সো এই অ্যামাউন্ট চার্জকে আমরা বলি 1 ফ্যারাডে চার্জ। এইটা কিন্তু ওই যে ক্যাপাসিটরের এফ না, এটাও ফ্যারাডে, বাট এটা হচ্ছে চার্জের ইউনিট, 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে ইকুয়ালস 96500 কুলম্ব। আচ্ছা, তাহলে n মোল ইলেকট্রন মানে কত কুলম্ব? n টাইমস 96500 কুলম্ব। সো আমরা বলতে পারি যে ফর n টাইমস 96500 কুলম্ব ইলেকট্রন, m গ্রাম m ইজ স্টোরড ইন ক্যাথোড। অ্যান্ড দেন আমরা যদি আমরা কিউ কুলম্ব সাপ্লাই দিই, এখানে কিউ কুলম্ব ইলেকট্রন, টোটাল কিউ কুলম্ব চার্জ সাপ্লাই দিই, কিউ কুলম্ব, তাহলে আমরা কতটুকু পাবো? ইউনিটারি মেথড m ডিভাইডেড বাই n টাইমস 96500 টাইমস কিউ। ক্লিয়ার? এত গ্রাম m ইজ স্টোরড ইন ক্যাথোড। ক্লিয়ার? আর এই 96500কে আমরা কি বলি? 1 ফ্যারাডে, মানে এফ দিয়ে এক্সপ্রেস করি। সো আমরা এখানে লিখতে পারি m টাইমস কিউ ডিভাইডেড বাই এন এফ, এত গ্রাম অফ দ্যাট মেটাল ইজ স্টোরড ইন ক্যাথোড। ক্লিয়ার? সো আমরা তাহলে বুঝতে পারলাম যে কোনো একটা ইলেকট্রোলাইসিসে আমরা যদি কিউ কুলম্ব চার্জ পাস করি, তাহলে আমরা এত গ্রাম মেটাল পাবো, মানে ওই ক্যাটায়নটার এত গ্রাম ক্যাথোডে জমা হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন কিউ ইজ ইকুয়াল টু কত? আমরা যদি এটাকে কারেন্ট আর টাইম দিয়ে চিন্তা করি, চার্জ ইজ ইকুয়াল টু হচ্ছে কারেন্ট টাইমস টাইম, আইটি। সো আমরা এখান থেকে পাচ্ছি এমআইটি ডিভাইডেড বাই এনএফ গ্রাম, অ্যান্ড এইটাই আমাদের ফর্মুলা, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমআইটি ডিভাইডেড বাই এনএফ। সো আমরা ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে এই ফর্মুলাটা মনে রাখবো, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমআইটি ডিভাইডেড বাই এনএফ, যেখানে ক্যাপিটাল এম হচ্ছে আমার ওই যে সাবস্টেন্সটা জমা হবে তার মলিকুলার বা অ্যাটমিক ম্যাস। এটা যদি একটা মলিকিউল জমা হয় তাহলে ওইটা মলিকুলার ম্যাস অথবা ওইটার অ্যাটমিক ম্যাস। আই হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো, তারপর টি হচ্ছে টাইম, কতটুক টাইম ধরে কারেন্টটা ফ্লো করছো। এন হচ্ছে ওর এই যে এন, এই এনটাকে আমরা অ্যাকচুয়ালি অনেকভাবে বলতে পারি। এটা বলতে পারো ক্যাটায়ন্স চার্জ, অর তুমি এটাকে বলতে পারো ওর অক্সিডেশন নাম্বার, অথবা তুমি বলতে পারো ওর ভ্যালেন্সি,
অথবা তুমি বলতে পারো ওর ইকুইভ্যালেন্ট নাম্বার। মেটালের অ্যাকচুয়ালি ক্যাটায়নের চার্জটাই তার ইকুইভ্যালেন্ট নাম্বারও হয়। তো অনেক বইতে দেখবে এটা এন এর জায়গায় এভাবে লেখা, ডাব্লু সমান এমআইটি বাই ইএফ, ই ফর ইকুইভ্যালেন্ট নাম্বার, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যা। আর এফ হচ্ছে জাস্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু, মানে ওই 1 ফ্যারাডে, যেটা ম্যাথ করার সময় আমরা এফ এর ভ্যালু 96500 বসাবো। ক্লিয়ার? সো এটাই আমাদের ইলেকট্রোলাইসিসের ফর্মুলা, ডাব্লু সমান এমআইটি ডিভাইডেড বাই এনএফ। এটা ইউজ করে আমরা ইলেকট্রোলাইসিসের সব ম্যাথই ইজিলি করে ফেলতে পারবো। সো আমরা এখন তাহলে ইলেকট্রোলাইসিস রিলেটেড কয়েকটা বেসিক ম্যাথ দেখি। ওনার ম্যাথ সহজই আসে, কখনো টাফ হয় না। তো আমি কয়েকটা ম্যাথ দেখাই। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, এখানে আমরা বেসিক্যালি বের করতে চাচ্ছি যে এই যে ইলেকট্রোলাইসিস প্রসেসে আমি যদি আই কারেন্ট টি টাইম ধরে পাস করি, তখন এখানে কত গ্রাম সিলভার বা কত গ্রাম কোনো একটা মেটাল জমা হবে। সো দেখা যায় যে ইকুয়েশন থেকে দেখা যায় আমি যদি এন মোল ইলেকট্রন সাপ্লাই দিই, তখন ওইটার 1 মোল, ওই মেটালটার 1 মোল জমা হয়। 1 মোল জমা হওয়া মানে হচ্ছে তার মলিকুলার ম্যাস অ্যামাউন্ট জমা হওয়া। আর এন মোল ইলেকট্রনের টোটাল চার্জ হচ্ছে n ইন্টু 96500 কুলম। সো এত কুলম চার্জে এম গ্রাম মেটাল জমা হয়, তাহলে কিউ কুলম্বে কতটুক জমা হয়, এত গ্রাম। আর কিউ ইজ ইকুয়াল টু কত, আইটি। সো ডাব্লু সমান এমআইটি বাই এনএফ। ওকে, আচ্ছা। সো এখন আমরা এটা রিলেটেড ম্যাথ দেখি একটু। আচ্ছা, এটা রিলেটেড ম্যাথ না, অ্যাকচুয়ালি আমি এই যে যেটা করলাম এটাকেই ফ্যারাডেস ফার্স্ট ল অফ ইলেকট্রোলাইসিস বলে। সো আমরা ওইটাকে একটু ফর্মালি লিখি। সো এখানে হেডিং দাও ফ্যারাডেস ফার্স্ট ল অফ ইলেকট্রোলাইসিস। আচ্ছা, এখন ফ্যারাডেস ফার্স্ট ল অফ ইলেকট্রোলাইসিসটা কি, আমরা এই যে যেই কাজটা করলাম একটু আগে, যে ফর্মুলাটা প্রুফ করলাম, ওইটাকেই ও একটু ডিফারেন্ট ওয়েতে বলছে। সেটা হচ্ছে যে ও বলছে যে আমরা যদি কোনো একটা এরকম ইলেকট্রোলাইসিসে, মানে কোনো একটা জায়গায় একটা ইলেকট্রোলাইসিস পারফর্ম করতেছি, আর সেখানে কোনো একটা সাবস্টেন্স অ্যানোড থেকে ক্ষয় হচ্ছে অথবা ক্যাথোডে জমা হচ্ছে, মানে দুইটাই হইতে পারে। সো এই হচ্ছে অ্যানোড, সাপোজ এই হচ্ছে ক্যাথোড। সো আমরা এই ক্যাথোডটা নিয়ে চিন্তা করি যে এখানে ক্যাথোডে কোনো একটা মেটাল জমা হচ্ছে, সাপোজ এম এন প্লাস ক্যাটায়ন এখানে জমা হচ্ছে এম হিসেবে। সো ফ্যারাডে বলছে যে এই যে জমা হওয়ার অ্যামাউন্টটা, এই জমা হওয়ার অ্যামাউন্টটা যদি ডাব্লু হয়, সেটা ডেফিনেটলি প্রপোর্শনাল হবে এখান থেকে তুমি টোটাল কত কুলম্ব চার্জ পাস করতেছো সেটার। রাইট? আমরাও ওইটাই প্রুফ করছি, অলরেডি ফর্মুলাতে দেখছি। সো এটাকে আমরা যদি একটু ফর্মালি লিখি, ফ্যারাডেস ফার্স্ট ল, যে at the time of electrolysis, তড়িৎ বিশ্লেষণের সময়, the time of electrolysis, the amount of stored or তোমার ডিজলভড, মানে এটা ওই যে জমাও হইতে পারে অথবা এখানে ডিজলভড হয়ে যেতে পারে। সো দুইটাই হয়, আসলে অ্যানোডে ওইটা ক্ষয় হয় আর কি। সো অ্যাট দ্য টাইম অফ ইলেকট্রোলাইসিস দি অ্যামাউন্ট অফ স্টোরড অর ডিজলভড substance in any of the electrodes. আমরা ইলেকট্রোলাইসিস নিয়ে নেক্সট দিন আরও ডিটেলস দেখবো, মানে আজকে এটার আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসটা দেখতেছি, আমরা নেক্সট দিন এটার অ্যাকচুয়াল রিয়াকশনগুলো দেখবো। সো ইন এনি অফ দি ইলেকট্রোডস is proportional to the charge flown.
charge passed through the solution. সো আমরা একটা ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে দিয়ে যে পরিমাণ চার্জ পাস করব সেটার সাথে এই স্টোর হওয়া বা ডিজলভ হওয়া অ্যামাউন্টটা প্রপোর্শনাল হবে। W ইজ প্রপোর্শনাল টু কিউ। এটাই হচ্ছে ফ্যারাডেস ফার্স্ট ল অফ ইলেকট্রোলাইসিস। ওর আরও একটা ল আছে, ওইটা আমরা পরে দেখব। সো এখন এই ফ্যারাডেস ফার্স্ট ল অফ ইলেকট্রোলাইসিসকে আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি দেখার ট্রাই করি যে W ইজ প্রপোর্শনাল টু কিউ, সো উই ক্যান রাইট W ইজ ইকুয়াল টু সাম প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটাকে আমরা Z বলি, টাইমস কিউ। আর এই যে জেডটা, এই জেড হচ্ছে, এই জেড কনস্ট্যান্টের একটা স্পেশাল নাম আছে, এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। মানে এটা কোনো একটা সাবস্টেন্সের ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স বলা হয়, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স বাংলায় হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। সো W ইজ ইকুয়াল টু জেড টাইমস কিউ। আমরা এখান থেকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একটা ডেফিনেশন দেওয়ার ট্রাই করতে পারি যে 1 কুলম চার্জ পাস করলে কোনো একটা ইলেকট্রোডের যত গ্রাম সাবস্টেন্স স্টোরড হয় সেটাই হচ্ছে তার ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ওকে, অ্যান্ড এটার ইউনিট কী হবে বলো তো? গ্রাম পার কুলম, তাই না? ওকে, সো এই হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্সের আইডিয়া। আচ্ছা, এখন ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্সটা অ্যাকচুয়ালি কিসের সমান? আমরা একটু আগে দেখো আমরা নিজেরা এক্সপেরিমেন্ট করে বের করে আসছি। এখানে আমরা যদি কিউকে আইটি দিয়ে লিখি, জেড আইটি দিয়ে লিখি, এটা এই পর্যন্ত ফাইন। এখন একটু আগে আমরা নিজেরা প্রুফ করে আসছি যে W ইজ ইকুয়াল টু হচ্ছে MIT বাই NF। ওকে, সো এইখানে তাহলে জেডটা কে আসলে? M বাই NF। সো আমরা এখান থেকে বলতে পারি যে আমরা যেহেতু আরেকভাবে প্রুফ করছি যে W ইজ ইকুয়াল টু MIT বাই NF, সো এখান থেকে কি লেখা যায় যে Z ইজ ইকুয়াল টু M ক্যাপিটাল M ডিভাইডেড বাই N ক্যাপিটাল F। মানে আমাদের কাছে যাতে এটা মুখস্থ না লাগে যে Z সমান M বাই NF, এটা এমনিতেই চলে আসছে, আমরা এর জন্য আগে এক্সপেরিমেন্টটা করে দেখাইছি। ক্লিয়ার? সো Z ইজ ইকুয়াল টু ক্যাপিটাল M বাই NF। এখন এটাকে আমরা বলতেছি ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স। এইখানে এই যে M বাই N টার্মটা দেখো, এই M বাই N টার্মটা কি? এটা হচ্ছে আমাদের M মানে মলিকুলার ম্যাস বা আণবিক ভর বা অ্যাটমিক ম্যাস, যাই বলো, মলিকুলার ম্যাস আর অ্যাটমিক ম্যাস। আর Nটা ছিল কি, ওই যে বলছিলাম ইকুইভ্যালেন্ট নাম্বার। আর গতদিন দেখে আসছিলাম গতকালকে ক্লাসে যে একটা অ্যাটম বা একটা মলিকুলের অ্যাটমিক বা মলিকুলার ম্যাসকে তুমি যদি তার ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে ডিভাইড করো তাহলে তুমি তার ইকুইভ্যালেন্ট ম্যাস পাবা। এরকম ফর্মুলা ছিল যে ইকুইভ্যালেন্ট ম্যাস বা বাংলায় হচ্ছে তুল্যভর, ইকুইভ্যালেন্ট ম্যাস ইজ ইকুয়াল টু মলিকুলার ম্যাস বা আণবিক ভর ডিভাইডেড বাই তার ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যা। এটার বাংলা হচ্ছে তুল্য সংখ্যা। ক্লিয়ার? সো ইকুইভ্যালেন্ট ম্যাস সমান M বাই N। অ্যান্ড ইকুইভ্যালেন্ট ম্যাসের আরও একটা নাম আছে, সেটা হচ্ছে কেমিক্যাল ইকুইভ্যালেন্স বা রাসায়নিক তুল্যাঙ্ক। কেমিক্যাল ইকুইভ্যালেন্স, এটা ছিল ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স, আর এটা হচ্ছে শুধু কেমিক্যাল ইকুইভ্যালেন্স, রাসায়নিক তুল্যাঙ্ক অথবা শুধু তুল্যভর। ক্লিয়ার? সো এটাকে আমরা বলতে পারি যে আসলে M বাই N এটা হচ্ছে আমার কেমিক্যাল ইকুইভ্যালেন্স, আর দেন এই M বাই NF এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স, আর সেটার সাথে এই যে আইটি। ওকে, সো আমরা এই ফর্মুলাটা মনে রাখবো যে W ইজ ইকুয়াল টু MIT ডিভাইডেড বাই NF। কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত? আচ্ছা, আর আমরা এখন থেকে যে কোনো অ্যাটম বা যে কোনো মলিকুলের কেমিক্যাল ইকুইভ্যালেন্সটা বের করতে পারবো, রাইট? আমাদের ওই জাস্ট তার মলিকুলার ম্যাস বা অ্যাটমিক ম্যাসকে আমরা তার ইকুইভ্যালেন্ট নাম্বার দিয়ে ডিভাইড করবো। যেমন একটা এক্সাম্পল দিই যে কপারের এই কেমিক্যাল ইকুইভ্যালেন্স কত?
কপারের কেমিক্যাল ইকুইভ্যালেন্স বা ইকুইভ্যালেন্ট ম্যাস কত? সিম্পলি তার যে মলিকুলার ম্যাস 63.5 ডিভাইডেড বাই তার যে ইকুইভ্যালেন্ট নাম্বার 2 সেটা। আচ্ছা, এখানে কপার 2+ হবে, কারণ এটা ডিপেন্ড করবে যে তুমি কোন স্টেটের কথা চিন্তা করতেছো। কপারের কেমিক্যাল ইকুইভ্যালেন্স কিন্তু একটা, সেটা ফিক্সড না। কপার প্লাসের জন্য কিন্তু আবার কেমিক্যাল ইকুইভ্যালেন্সটা চেঞ্জ হবে, মানে এটা অ্যাকচুয়ালি অ্যাটম টু অ্যাটম না, আয়ন টু আয়ন চেঞ্জ হয়। যেমন আয়রনের 2টা কেমিক্যাল ইকুইভ্যালেন্স থাকতে পারে, Fe2+ জন্য একটা, Fe3+ জন্য একটা। আর 2টা কেমিক্যাল ইকুইভ্যালেন্স মানে 2টা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স, Z সমান কি আবার M/NF। অ্যান্ড একটা তাহলে মানে রিলেশন লেখা যায় এরকম যে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স এটাকে যদি আমি F দিয়ে মাল্টিপ্লাই করি, মানে ওই যে 96,500, তাহলে আমি কেমিক্যাল ইকুইভ্যালেন্স পাবো। ক্লিয়ার? আয়রন যখন কি থাকে, হ্যাঁ এই যে এটা হচ্ছে আয়রনের অক্সিডাইজার স্টেট, এটা হচ্ছে আয়রনের রিডিউসার স্টেট, সো দুইটা থাকবে, ওটাই বললাম। আচ্ছা, এখন আমরা এইটা রিলেটেড ম্যাথে যাব। আর আমাদের অ্যাকচুয়ালি ম্যাথগুলো করার জন্য ইলেকট্রোলাইসিস খুব বেশি বুঝতে হবে না, ম্যাথগুলো খুবই সহজ। জাস্ট একটা স্পেসিফিক ইলেকট্রোলাইসিস আমাদের একটু এখন মাথায় রাখতে হবে, কারণ এটা ম্যাথে থাকে। আমরা এটার ডিটেলসটা নেক্সট ক্লাসে যখন ইলেকট্রোলাইসিস পড়াবো তখন দেখব। সো এখানে লিখে রাখো স্পেশাল ইলেকট্রোলাইসিস, এটা হচ্ছে ওয়াটারের ইলেকট্রোলাইসিস, স্পেশাল ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার। এটা রিলেটেড কয়েকটা ম্যাথ আছে, সো আমি এটা আজকে একটু লিখে দিই। সো এই স্পেশাল ইলেকট্রোলাইসিসটা কিরকম দেখো, একটু ওয়েট। সো এই স্পেশাল ইলেকট্রোলাইসিসটা হচ্ছে যে আমরা ওয়াটারের সাথে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড মিক্স করব, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড প্লাস ওয়াটার। অ্যান্ড আমরা এখানে ইলেকট্রোড হিসেবে ইউজ করব প্লাটিনাম, ইলেকট্রোড হিসেবে আমরা প্লাটিনাম ইউজ করব। ওকে, সো এই রিয়াকশনটা কীরকম হয়? এই রিয়াকশনটা হয় যে এখানে আমাদের ক্যাথোডের রিয়াকশনটা দেখতে এরকম। ক্যাথোডে হচ্ছে এই যে ওয়াটারের যে H+ ক্যাটায়নগুলো আছে সেগুলো যায় 4H+, অ্যান্ড তারা 4টা ইলেকট্রন রিসিভ করে, অ্যান্ড এখান থেকে আমরা 2টা হাইড্রোজেন গ্যাস পাই। এই রিয়াকশনটা একদম টানা মুখস্থ রাখবা, কারণ এটা প্রচুর আসে পরীক্ষায়। সো ক্যাথোডে এই রিয়াকশনটা হবে, আর অ্যানোডে আমরা নেক্সট দিন এটা দেখবো আরও ডিটেলসে। অ্যানোডে হচ্ছে জাস্ট এটার এই ওয়াটারের যে নেগেটিভ আয়নগুলো আছে 4OH-, সো তারা এখানে এই যে 4টা ইলেকট্রন ও রিসিভ করছে, এটা অ্যাকচুয়ালি এই 4OH- এখান থেকে রিলিজ করে দিয়েছিল। অ্যান্ড এই পাশে প্রডিউস হবে 2H2O প্লাস অক্সিজেন। ওকে, আচ্ছা, এখন এই দুইটাকে আমরা যদি অ্যাড করি তাহলে আমরা কি পাবো, যে 4টা H+ প্লাস 4টা OH-। ওকে, তারা কি প্রডিউস করতেছে, 2H2 প্লাস 2H2O প্লাস অক্সিজেন। আচ্ছা, একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে যে এই H+ আর OH- কীভাবে আসলো, কারণ আগে তারা ওই যে ওয়াটার থেকে ডিসোসিয়েশন হয়েছে, মানে এখানে আগে একটা ডিসোসিয়েশন বা একটা বিযোজন হয়েছে, রাইট? ওয়াটারের মধ্যে এগুলো তো আয়ন হিসেবে থাকে, সো মানে ওয়াটার নিজেই তো আয়ন হিসেবে থাকে। সো 4H2O সেটা ডিসোসিয়েশন হয়ে কি আসছে, এই 4টা H+ আর 4টা OH-। অ্যান্ড দেন আমি যখন ইলেকট্রিসিটি পাস করছি তখন ওই আয়নগুলো 2টা ইলেকট্রোডে চলে গেছে, 2টাই প্লাটিনাম ইলেকট্রোড, 2টা প্লাটিনাম ইলেকট্রোডে এই 2টা রিয়াকশন হয়েছে। ওকে, সো আমরা ওভারঅল এখান থেকে কি বলতে পারি, যে এইটা লেখার দরকার নেই, আমরা যদি জাস্ট 3টা রিয়াকশনকে সাম আপ করার চিন্তা করি, যে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, ক্লিয়ার? সো আলটিমেটলি আমরা পাচ্ছি যে 4টা H2O থেকে আমরা 2H2 প্লাস 2H2O প্লাস অক্সিজেন পাচ্ছি। অ্যান্ড একটা 2H2O-কে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি, এটাকে যদি লেফট সাইডে চিন্তা করো,
মানে ওই যে মাইনাস করার মতো আর কি। সো এটা 2H2 আর কি। সো 2H2 থেকে 2H2 প্লাস অক্সিজেন প্রডিউস হচ্ছে, বাট এখানে ইলেকট্রনের আদান প্রদানটা কয়টা হয়েছে? 4টা। সো আমাদের এটা মনে রাখতে হবে যে এখানে এই যে 2 মোল ওয়াটার ডিসোসিয়েশন, মানে 2 মোল ওয়াটারের ইলেকট্রোলাইসিস থেকে আমরা যে তোমার হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস পাবো, সেখানে অ্যাকচুয়ালি আমার 4 মোল ইলেকট্রন ইনভলভড বা 4 ফ্যারাডে চার্জ ইনভলভড। ওকে, সো এইটাকে আমরা শর্টলি এইভাবে মনে রাখবো, মানে আমাদের মেইনলি মনে রাখতে হবে এইটুকু যে 2H2 থেকে 2H2 প্লাস O2, বাট এইখানে ইলেকট্রন কিন্তু লাগে বা টোটাল চার্জ কিন্তু লাগে 4 ফ্যারাডে। ওকে, সো আমরা এটা একটু মনে রাখবো। ওকে, এটার পাশে স্টার দিয়ে রাখবো। আচ্ছা, এখন আমি এই ইলেকট্রোলাইসিস রিলেটেড ম্যাথ দেখাই। সো আমাদের ম্যাথ নাম্বার 1, এগুলো হচ্ছে হাজারিনাক স্যারের বইয়ের সলভড এক্সাম্পল থেকে আমি করাচ্ছি। সো বই থাকলে তুমি ওইখান থেকে দেখতে পারো। ওকে, আচ্ছা, সো ম্যাথ নাম্বার 1 হচ্ছে যে আমাদের একটা কপার সালফেট সলিউশন আছে। কপার সালফেট সলিউশন। সো এই কপার সালফেট সলিউশনে আমি যদি দুইটা ইলেকট্রোড রাখি, একটা অ্যানোড আর একটা ক্যাথোড, আর আমি যদি এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করি ফর 60 মিনিটস পাস করি, তাহলে এই যে ক্যাথোডটা আছে, এই যে ক্যাথোড যেটা আছে, সেই ক্যাথোডে কত গ্রাম কপার জমা হবে? আমাদের কোশ্চেনে বলছে কপার সালফেট সলিউশনে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যদি 60 মিনিটস ধরে আমি পাস করাই, তাহলে এই ক্যাথোডে কত গ্রাম কপার স্টোর হবে। সো এখানে আমাদের রিয়াকশন লিখতে হবে না যে অ্যানোডে কোন রিয়াকশন হয়, ক্যাথোডে কি হয়, দেন ওইখান থেকে আমি ম্যানুয়ালি করব, দরকার নেই। আমরা ডিরেক্টলি জানি W = MIT ডিভাইডেড বাই NF। সো এখানে তোমার M হচ্ছে কপারের, মানে যে জমা হবে তার অ্যাটমিক ম্যাস। সো কপারের অ্যাটমিক ম্যাস হচ্ছে 63.5, আর মানে এখানে আমাদের জমা করতে বলছে কপার। সো কপারেরটা নিয়ে চিন্তা করব। কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার, টাইম হচ্ছে 60 মিনিটস, আমরা এটাকে সেকেন্ডে নিয়ে যাব, 60 × 60 ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট নাম্বার, এটাতে একটু পরে আসতেছি, আর ফ্যারাডে হচ্ছে 96,500। এখন ইকুইভ্যালেন্ট নাম্বারটা কত? কপারের এই কেসে তুমি দেখবা যে এই কম্পাউন্ডের মধ্যে কপারের অক্সিডেশন নাম্বার কত, সেটাই হচ্ছে তার মানে ওই আয়নটার চার্জ বা ইকুইভ্যালেন্ট নাম্বার। সেখানে 2 হবে। এটা ক্যালকুলেট করবে, অ্যান্সার পেয়ে যাবে। একটু ওয়েট। আচ্ছা, এরপর এই সেম ম্যাথটাই আমি যদি একটু ঘুরাই দেই, যে এই কপার সালফেটের ইলেকট্রোলাইসিস করতেছি, হ্যাঁ একটা কপার সালফেট সলিউশন আছে। সো আমি এই কোশ্চেনটাকে এবার একটু চেঞ্জ করে দিলাম। আসলে এটা বুঝতেই পারতেছো যে এখানে জাস্ট এই চার্জের ব্যাপারটাই নিউ, এছাড়া সবই কিন্তু তোমার ওই যে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে, স্টয়কিওমেট্রিতে যা যা ছিল ওইগুলাই। মানে এখানে চাইলে আমি অনেকভাবে কোশ্চেন ঘুরাইতে পারি। আমি এখানে বলতে পারতাম কত মোল কপার জমা হবে, কয়টা কপারের অ্যাটম জমা হবে, রাইট? সো এই পরের ম্যাথটা অ্যাকচুয়ালি তাই, যে আমি এখানে যদি একটা ইলেকট্রোলাইসিস পারফর্ম করি, একটা অ্যানোড আর ক্যাথোড রাখি, আর সেই অ্যানোড ক্যাথোডে তাহলে যদি আমি 160 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করাই ফর 40 মিনিটস, তাহলে ক্যাথোডে কয়টা কপারের অ্যাটম জমা হবে? How many atoms of copper will be stored in cathode? So আমরা ওই সিমিলারলি W = MIT by NF করলাম, ক্লিয়ার? অ্যান্ড দেন এখান থেকে তুমি আগে বের করবে কত গ্রাম কপার জমা হবে। সো M হচ্ছে 63.5, I হচ্ছে 160 মিলি অ্যাম্পিয়ারকে আমরা অ্যাম্পিয়ারে নিয়ে যাব,
আর টাইম হচ্ছে মিনিট থেকে আমরা সেকেন্ডে নিয়ে যাব। এন হচ্ছে 2 আর এফ হচ্ছে 96500 এত গ্রাম। অ্যান্ড দেন তুমি এখান থেকে এটার কয়টা অ্যাটম আছে সেটা বের করতে পারবা কিভাবে, যে ফার্স্টে ওর অ্যাটমিক ম্যাস দিয়ে ওকে ডিভাইড করো, দেন ওর এটা হচ্ছে ওর মোল নাম্বার, মোল নাম্বারকে আবার অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ইয়া করলে তুমি ওর কয়টা অ্যাটম আছে সেটা বের করতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে একটা সুন্দর জিনিস আছে যে তুমি চাইলে এভাবে ডিরেক্টলি না করে একটু চিন্তা করে দেখতে পারো। এখানে তো আসলে কপার 2+ যেটা, সে 2টা ইলেকট্রন রিসিভ করে কপার হচ্ছে, রাইট? এইটুকু আমরা বুঝি। সো এখানে তুমি ডিরেক্টলি স্টয়কিওমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। আমি কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে স্টয়কিওমেট্রিক ফর্মুলা শিখাইছিলাম, যারা পারো না ওই ভিডিও দেখতে পারো। যে এখানে তুমি ডিরেক্টলি এইটাই যদি স্টয়কিওমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করো, যে ধরো এইটা এক্সটা প্রডিউস হয়েছে, এক্সটা অ্যাটম, তাহলে আমরা স্টয়কিওমেট্রিক ফর্মুলা থেকে লিখতে পারি 1/2 মোল নাম্বার অফ দিস ইলেকট্রনস ইজ ইকুয়াল টু 1/1 মোল নাম্বার অফ দিস কপার। 1/2 একটা মানে ইলেকট্রনের মোল নাম্বার বের করে আমার টোটাল যে চার্জ সেটাকে আমি যদি এফ দিয়ে ডিভাইড করি, মানে ফ্যারাডে দিয়ে ডিভাইড করি, তাহলে আমার মোল নাম্বার বের হয়, রাইট? কারণ প্রতি 96,500 কুলম্ব মানে হচ্ছে 1 মোল ইলেকট্রন। ওকে, সো Q/F। আর এখানে 1/1 আর কপারের মোল নাম্বার বের করা মানে হচ্ছে এই যে এক্সটা অ্যাটম মানে কয়টা মোল, কত মোল, x/n এটা মোল, রাইট? মানে অ্যাটম নাম্বারকে আমরা যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করি, ওইটা হচ্ছে তার মোল নাম্বার। আবার সিমিলারলি এখান থেকে তোমার Q = IT/F = x/na। সো এখান থেকে তুমি একদম ডিরেক্ট ওই সেম জিনিসটাই পেলা, যে x = IT/na / 2f। আর এখানেও তুমি বুঝতে পারবা যে আসলে W/m মানেই তো সেই IT/nf। ওকে, সো তুমি সবভাবেই যাতে ম্যাথটা করতে পারো, ওকে, মানে ফর্মুলা যাতে ভুলে গেলেও সমস্যা না হয়। সো এটা হচ্ছে সিম্পলি কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রিতে আমরা যেভাবে একটা রিয়াকশনে ম্যাথ করি ওইভাবেই করা। আচ্ছা, এবার আমি ওই যে স্পেশাল ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার বলছিলাম, ওইটা রিলেটেড ম্যাথে যাব। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্টের এইগুলো। হ্যাঁ হ্যাঁ বলো। না, এটা কপার সালফেট, যে আমি এই কম্পাউন্ডটা দেখে বুঝছি। এটা যদি অন্য কম্পাউন্ড হইতো, Cu2Cl2 হইতো, তখন আমি বুঝতাম এটা +1। মানে এটা হ্যাঁ হ্যাঁ ওই কম্পাউন্ড থেকে, এটা কম্পাউন্ডের উপর বেস করবে যে এটা কোন ইলেকট্রোলাইসিসের কম্পাউন্ড। আচ্ছা, এবার ওই স্পেশাল ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার রিলেটেড ম্যাথ দেখাই, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হয় যেটাই। সো এখানে বলছে যে আমার কাছে একটা জারের ভিতরে বা একটা ইলেকট্রোলাইসিস সেলের ভিতরে এরকম ডাইলিউট সালফিউরিক অ্যাসিড মিক্সড ওয়াটার আছে। এখানে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড মানে খুবই হালকা একটু অ্যাসিড প্লাস মেইনলি ওয়াটার আছে এখানে। আর এখানে 2টা ইলেকট্রোড রাখা আছে। ক্লিয়ার? সো এই 2টা ইলেকট্রোড হচ্ছে প্লাটিনামের বানানো। এখন আমি যদি এই ইলেকট্রোডগুলো দিয়ে এই জায়গাতে তোমার 1 আওয়ার ধরে কারেন্ট ফ্লো করি, সেই কারেন্ট ফ্লোটা আমরা জানি না, তখন দেখা যায় যে এখানে আমরা তো দেখছি যে এখানে আসলে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়, তাই না? রিয়াকশনটা একটু মনে করে দেখো, 2H2O থেকে এই 4 মোল ইলেকট্রন বা 4 ফ্যারাডে চার্জের ইন্টারচেঞ্জ থেকে 2 মোল ওয়াটার থেকে আলটিমেটলি 2H2 প্লাস অক্সিজেন প্রডিউস হয়। সো এখানে বুঝতে পারতেছি আসলে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়। ওকে, সো আমাদেরকে এই ইনফরমেশনটা দিচ্ছে যে এই ইলেকট্রোলাইসিসে আমি যদি 1 আওয়ার ধরে কারেন্ট ফ্লো করাই, তখন আমাদের এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে 250 মিলিলিটার হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়। অ্যাট এসটিপি 250 মিলিলিটার হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়। ওকে, এটা বলে দিছে। এখন বলছে যে তাহলে কারেন্টের অ্যামাউন্টটা কত ছিল। এখন এখানে কি আমরা W = MIT/NF করব? না, এখানে অ্যাকচুয়ালি আমি সবসময় প্রেফার করি যে মানে এই রিয়াকশনটা মাথায় রেখে ম্যাথটা করে ফেলার ক্ষেত্রে। সো এসটিপিতে 250 মিলিলিটার হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়েছে, তো কারেন্ট ফ্লোটা কত এটা আমাদের বের করতে হবে।
তো তুমি চাইলে ইউনিটারি মেথড দিয়ে চিন্তা করতে পারো যে এখানে আমাদের টোটাল চার্জ কত। আমি অ্যাজিউম করলাম আমি আই কারেন্ট ফ্লো করছি, সো আই টাইমস আমাদের টাইম হচ্ছে 1 আওয়ার, দ্যাট ইজ 3600 সেকেন্ড, তো এত কুলম্ব। এখান থেকে আমি বলতে পারি যে 4 ফ্যারাডে চার্জের ফ্লোর জন্য এসটিপিতে 2 মোল হাইড্রোজেন গ্যাস মানে এসটিপিতে কত, 2 × 22.4 লিটার অর এত মিলিলিটার, রাইট। সো আমি বলতে পারি যে এসটিপিতে 4 ফ্যারাডে কুলম্ব চার্জ ফ্লোর জন্য টোটাল এত মিলিলিটার হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়। ক্লিয়ার? সো এত মিলিলিটার প্রডিউস করতে যদি 4 ফ্যারাডে চার্জ লাগে, বা 4 ইন্টু, এটাকে আমরা তো এইভাবে দেখতে পারি যে 4 × 96500 এত কুলম্ব চার্জ প্রয়োজন হয়, তাহলে 250 মিলিলিটারের জন্য কতটুক লাগবে? 250 মিলিলিটারের জন্য লাগবে আমাদের 4 × 96500 ডিভাইডেড বাই 2 × 22.4 × 10³ × 250 এত কুলম্ব। অ্যান্ড অ্যাকর্ডিং টু কোশ্চেন এইটাই কি, এই সেম অ্যামাউন্টটা, রাইট। সো আমরা বলতে পারি আসলে এই চার্জটাই এইটুক। সো I × 3600 is equal to 4 × 96500 divided by 2 × 22.4 × 10³ times 250। তো এখান থেকে I বের করবো, আয়ের ভ্যালু আসবে 0.5983। সো এই ম্যাথটা এইভাবে করা যায় ইউনিটারি মেথড দিয়ে, অথবা তুমি যদি কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি ভালো বুঝো তাহলে তুমি এখানে স্টয়কিওমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো যে 4 ফ্যারাডে ইলেকট্রন মানে হচ্ছে 4 মোল। সো এখানে আমরা বলবো যে 1/4 মোল নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু 1/2 মোল নাম্বার অফ হাইড্রোজেন গ্যাস, অ্যান্ড দেন 1/4 মোল নাম্বার অফ ইলেকট্রন মানে হচ্ছে যত কুলম্ব চার্জ ডিভাইডেড বাই ফ্যারাডেস কনস্ট্যান্ট মানে 96500 ইজ ইকুয়াল টু 1/2। আর হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে মোল নাম্বার মানে হচ্ছে সে যত ভলিউম থাকবে, মানে এই যে 250 মিলিলিটার আছে, সো এটা যত ভলিউম থাকবে, যত লিটার থাকবে, সেটাকে আমি যদি 22.4 দিয়ে ডিভাইড করি, এটাই হচ্ছে তার মোল নাম্বার, রাইট। আর এরপর এখান থেকে লেখা যায় আমাদের চার্জ কত, I × 3600, সো I × 3600 ডিভাইডেড বাই F হচ্ছে 96500 is equal to 1/2, এটা হচ্ছে 250 টাইমস 10⁻³ মানে অ্যাডমিশনে এই ম্যাথ আসলে তুমি এক লাইনেই করতে পারবে এরকম, অ্যান্ড দেন I is equal to the same answer. ক্লিয়ার? কারো কি কোনো ধরনের কোশ্চেন আছে এখানে? ওকে, সো আমরা সিমিলারলি আরেকটা ম্যাথ দেখি, এই ওয়াটারের ইলেকট্রোলাইসিস রিলেটেড। তো এখানে একটা ইলেকট্রোলাইসিস সেল আছে এই টাইপের, আর সেটার ভিতরে যে দুইটা প্লাটিনাম ইলেকট্রোড, অ্যান্ড অ্যাগেইন ইলেকট্রোলাইটটা সেই সেম সালফিউরিক অ্যাসিড উইথ ওয়াটার। সো এটাতে আমি যদি 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফর 2 আওয়ার্স ধরে পাস করাই, তখন জিজ্ঞেস করছে যে এখানে 3টা কোশ্চেন করছে, হাউ মেনি গ্রাম অফ ওয়াটার, how many gram of H2O will be dissociated, এটা ফার্স্ট কোশ্চেন। and then second question হচ্ছে at STP how many gram of hydrogen and oxygen will produce.
সরি, এখানে আমরা গ্রাম না, আমরা ভলিউম বের করতে চাচ্ছি। Find the volume of hydrogen and oxygen gas. সেরকম কোশ্চেন। সো এখানে আমরা ওই রিয়াকশনটার কথা মনে করি যে 2H2O 4 ফ্যারাডে ইলেকট্রনের কন্ট্রিবিউশনে 2H2 অ্যান্ড অক্সিজেনের কনভার্ট হচ্ছে। সো 4 ফ্যারাডে চার্জের জন্য যদি 2 মোল ওয়াটার ডিসোসিয়েট হয় তাহলে 3 অ্যাম্পিয়ার ইন্টু 2 আওয়ার্স, এটা মানে কত কুলম চার্জ? এটা মানে হচ্ছে 3 ইন্টু 2 আওয়ার্স মানে 2 ইন্টু 3600 সেকেন্ড। সো এত কুলম চার্জ। ওকে, সো 4 ফ্যারাডে মানে হচ্ছে 4 ইন্টু 96500। সো 4 ইন্টু 96500 ডিসোসিয়েট হয় 2 ইন্টু 18 গ্রাম, কারণ 1 মোল ওয়াটার মানে 18 গ্রাম। সো 3 ইন্টু 2 ইন্টু 3600 কুলম্বে কতটুক ডিসোসিয়েশন হবে? 2 ইন্টু 18 টাইমস 3 ইন্টু 2 ইন্টু 3600 divided by 4 into 96500, এত গ্রাম। সো এটা আমাদের ফার্স্ট কোশ্চেন অ্যান্সার। আর এসটিপিতে ফাইন্ড দি ভলিউম অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন গ্যাস, সিমিলারলি তুমি বের করবা যে এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ভলিউমটা হবে মানে 4 ইন্টু 96500 কুলম্বের জন্য হাইড্রোজেন গ্যাসের ভলিউম হবে 2 ইন্টু 22.4 লিটার, আর অক্সিজেনের জন্য এটা হবে শুধু 22.4 লিটার। তাহলে এই চার্জের জন্য কত হবে? সিমিলারলি ওইটা ক্যালকুলেট করবা। ঠিক আছে, এবার ক্যালকুলেট করবো। ঠিক আছে, সো এটা আমার মনে হয় না আর করে দেওয়া লাগবে। আচ্ছা, এরপরে আমরা এই রিলেটেড আরও ম্যাথ দেখব। এই ওয়াটার ইলেকট্রোলাইসিসের পর এখন আবার নর্মাল ম্যাথগুলোতে আসি। যেমন ধরো ক্রোমিয়াম সালফেট, একটা ইলেকট্রোলাইটিক সলিউশনের ভিতরে ইলেকট্রোলাইট হিসেবে দেওয়া আছে ক্রোমিয়াম সালফেট। আমি এখানে জাস্ট নামটা লিখি, ঠিক আছে, ক্রোমিয়াম সালফেট। এখান থেকে আমরা কম্পাউন্ডটাকে লিখব ক্রোমিয়াম সালফেট। ক্রোমিয়াম সালফেট দ্যাট ইজ ক্রোমিয়াম হচ্ছে 3+, আর সালফেট হচ্ছে SO4 2-। সো কম্পাউন্ডটা দেখতে এরকম Cr2SO4 3, এটা হচ্ছে ক্রোমিয়াম সালফেট। সো আমাদেরকে বলছে এই জায়গাতে আমি ইলেকট্রোলাইট হিসেবে ক্রোমিয়াম সালফেট রাখছি। এখন এই ক্রোমিয়াম সালফেট সলিউশনের মধ্য দিয়ে আমি যদি 0.12 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করাই, আর আমার যদি টার্গেট থাকে যে আমি ক্যাথোডে, এই যে ক্যাথোড যেটা থাকবে ক্যাথোড ইলেকট্রোড, ক্যাথোডে আমার যদি 1 গ্রাম ক্রোমিয়াম স্টোর করার ইচ্ছা থাকে তাহলে কত টাইম ধরে কারেন্টটা পাস করতে হবে, মানে টাইম বের করতে বলছে। সো অ্যাগেন W is equal to MIT by NF and T is equal to MI divided by NFW by MI, NFW divided by MI। সো আমাদের টাইম বের করতে হবে। N কত বলো তো, যে এখানে N কত হবে ক্রোমিয়ামের? এটাকে একটু ভেঙে লেখো, দেখো 2Cr3+ আর 3SO4 2-। হ্যাঁ 3, মানে আমরা এই যে চার্জটাকে নিব, তাই না, মানে ওইটাই ওর ইকুইভ্যালেন্ট নাম্বার। সো এখানে 3 টাইমস F হচ্ছে 96500, W হচ্ছে 1, M হচ্ছে ক্রোমিয়ামের ইয়া কত 52, ওকে, আর কারেন্ট হচ্ছে 0.12। তো তুমি এগুলো সলভ করো তাহলে এই টাইমটা পেয়ে যাবো। টাইমটা 12 আওয়ার 53 মিনিটস আসবে। আর তুমি একদম ম্যানুয়ালি ভেঙেও করতে পারো যে Cr এটা এরকম দেখতে, অ্যান্ড দেন 2Cr3+, তার 6টা ইলেকট্রন, 6 মোল ইলেকট্রন লাগবে 2 মোল ক্রোমিয়াম 3+-এর 2টা ক্রোমিয়ামে কনভার্ট হইতে। ওইখান থেকে তুমি স্টয়কিওমেট্রিক ফর্মুলা লিখে দেন এটা বের করতে পারবো সেম। আচ্ছা, আবার অনেক সময় চার্জ বের করতে বলতে পারে,
মানে সব ডাটা দাও, জাস্ট এন বের করতে বললো, সেটাও তোমাকে বের করতে বলতে পারে। আচ্ছা, এবার একটু ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ দেখি, এটা লাস্ট টাইপ এই টাইপের ম্যাথের। তো এই ম্যাথটাই বলছে যে আমি 3টা ইলেকট্রোলাইটিক সেলকে সিরিজে রাখছি। মানে এটা এখানে ভিজুয়ালাইজ করাটা একটু টাফ, আমি জাস্ট সিম্পলি বলি যে এখানে 3টা ইলেকট্রোলাইটিক সেলকে আমি এরকম সিরিজে কানেক্ট করছি। কারেন্ট ইলেকট্রিসিটিতে যেমন আমরা সিরিজ কানেকশন করছি ওরকম। ক্লিয়ার? সো আমি প্রথম বক্সটার ভিতরে রাখছি সিলভার নাইট্রেট, সেকেন্ড বক্সটার ভিতরে রাখছি কপার সালফেট, আর থার্ড বক্সের ভিতরে রাখছি ক্রোমিয়াম সালফেট। আমি এই দুইগুলোকে সিরিজে রেখে এখান থেকে কারেন্ট ফ্লো করলাম। কত কারেন্ট দিলাম আমি এখান থেকে বলে দিচ্ছি যে এটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট অ্যান্ড ফর 1 আওয়ার। সো আমাদেরকে জিজ্ঞেস করছে কোন ইলেকট্রোলাইসিস সেলে কোন মেটাল কতটুক করে জমা হবে। ফার্স্টেরটায় সিলভার, পরেরটায় কপার, আর লাস্টেরটায় ক্রোমিয়াম কত গ্রাম করে জমা হবে এই টাইমের মধ্যে। সো এটা যেহেতু একটা সিরিজ সার্কিট, সিরিজ সার্কিটে আমরা কি জানি যে সবার ভিতর দিয়ে কারেন্ট ফ্লোর অ্যামাউন্টটা সেম থাকবে। সো এটাই এখানের কনসেপ্ট যে আমার সবার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো সেম, অ্যান্ড দেন তুমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের জন্য MIT বাই NFটা পারফর্ম করো। সো এই প্রথমটার জন্য সিলভারের হচ্ছে 108 আর 107.9, কারেন্ট হচ্ছে 2 আর টাইম হচ্ছে 3600 ডিভাইডেড বাই সিলভারের এখানে কত +1, সো 1 টাইমস 96500। দেন কপারের জন্য এটা করো সিমিলারলি MIT বাই NF। কপারে হচ্ছে 63.5, কারেন্ট সেম 2 অ্যাম্পিয়ার, টাইমটাও সেম 1 আওয়ার ডিভাইডেড বাই এখানে হচ্ছে +2 আর দেন ক্রোমিয়ামের এটা হচ্ছে 52, 2 × 3600 ডিভাইডেড বাই হচ্ছে 3 আর 96500। এখানে একটা জিনিস খেয়াল করো যে আসলে যেহেতু সিরিজে লাগানো, তো সবার কারেন্ট আর টাইমের ভ্যালুটা সেম, তো মানে এইগুলো সেম, এফও সেম। সো আসলে এটা শুধুমাত্র M/N এর প্রপোর্শনাল, মানে যার কেমিক্যাল ইকুইভ্যালেন্স বা তুল্য ভর বেশি তার এই স্টোর হওয়ার অ্যামাউন্টটা বেশি হবে। ওকে, সো M/N যার বেশি হবে তার ভিতরেই বেশি জমা হবে। আর এটা ম্যাথটা খুবই ইজি, সবার জন্য সেম কারেন্ট সেম টাইম, জাস্ট M আর N ডিফারেন্ট। তুমি ক্যালকুলেট করবে, অ্যান্সার লিখবে। যদি প্যারালেল হইতো, ওইটা বাসায় নিজে চিন্তা করে দেখো প্যারালেল হইলে কি হইতো। ওকে, প্যারালেলটা একটু টাফ হবে অবশ্য, এখানে রেজিস্ট্যান্স জানা লাগবে। যাই হোক, সো ওইটাতে না চাই। প্যারালেলের ম্যাথ মেবি আছে একটা। আর আচ্ছা, আরেকটা ম্যাথ দেখাই দিই লাস্ট। আমাদের এখানে একটা সলিউশনের ভিতরে আমি নিকেল নাইট্রেট ইলেকট্রোলাইট হিসেবে নিছি। নিকেল হচ্ছে নর্মালি 2+ হিসেবে থাকে, সো এই কম্পাউন্ডটা দেখতে এরকম, নিকেল নাইট্রেট। সো আমার কাছে এই যে ইলেকট্রোলাইটটা ছিল সেটার কনসেন্ট্রেশন ছিল 2 মোলার, মানে এই জায়গাতে 2 মোলার নিকেল নাইট্রেট রাখা ছিল, আর এই ভলিউমটা ছিল 0.5 লিটার। সো 0.5 লিটার 2 মোলার নিকেল নাইট্রেট সলিউশনের মধ্যে আমি কি করলাম, এখানে আমি কারেন্ট ফ্লো করতেছি। সেই কারেন্ট ফ্লোটা হচ্ছে 3.7 অ্যাম্পিয়ার ফর 6 আওয়ার্স। সো আমাকে জিজ্ঞেস করছে যে এই ইলেকট্রোলাইসিসটার পর এই সলিউশনটার কনসেন্ট্রেশন কত হবে, আফটার ইলেকট্রোলাইসিস এটার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কত হবে। সো এখানে বুঝতেই পারতেছো যে ইলেকট্রোলাইসিসের পর এই যে ক্যাথোড যেটা থাকবে সেখানে আমাদের কিছু নিকেল জমা হবে, রাইট? সো আমাদের এখানে ওভারঅল নিকেল নাইট্রেট সলিউশনটা কিন্তু কমে যাবে। ক্লিয়ার? নিকেল নাইট্রেট সলিউশনের অ্যামাউন্টটা কমে যাবে, মানে সলিউটের অ্যামাউন্টটা কমে যাবে ওভারঅল। ভলিউমটা সেম থাকবে, যদিও একটু থিওরিটিক্যালি ভলিউমও কমার কথা বা প্র্যাকটিক্যালি ভলিউম একটু কমবে, বাট ওইটা আমরা ইগনোর করি, ঠিক আছে? সো আমরা এখানে ধরবো যে যেহেতু এখানে নিকেল জমা হচ্ছে, সো কিছুটা সলিউট কমে যাবে অ্যান্ড এর জন্য আমাদের কনসেন্ট্রেশন চেঞ্জ হবে। সো এটা আমি করে দেখাই কীভাবে করবা। সো এখানে ফার্স্টে তুমি ওই যে ডাব্লু বের করো, যে কতটুক নিকেল জমা হয় আগে দেখি।
ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমআইটি বাই এনএফ। এম হচ্ছে নিকেলের জন্য 58.7, কারেন্ট হচ্ছে 3.7, টাইম হচ্ছে 6 আওয়ার্স, এন হচ্ছে 2, এটা +2 টাইমস 96500। সো এটা ক্যালকুলেট করে দেখি কত আসে। $24.3। সো এত গ্রাম নিকেল এখানে অলরেডি জমা হয়ে গেছে। তার মানে আমাদের অলরেডি যত গ্রাম নিকেল নাইট্রেট ছিল তার থেকে একটু কমে গেছে। আমি এটা এখানে আগে এক কাজ করি, এই যে কনসেন্ট্রেশন আর ভলিউম আছে এই দুইটাকে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো, আমাদের এই যে সলিউট যেটা আছে নিকেল নাইট্রেট তার মোল নাম্বার পাবো। সো 2 × 0.5 লিটার, মানে 2 মোলার × 0.5 লিটার, দ্যাট ইজ 1 মোল। সো আমাদের আগে 1 মোল নিকেল নাইট্রেট ছিল। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, এখানে নিকেল জমা হয়েছে বাট ওই নাইট্রেটগুলো কই গেছে? নাইট্রেটগুলো এখানে গেছে, রাইট? সো এখানে যত গ্রাম নিকেল জমা হচ্ছে বা যত মোল নিকেল এখানে ইউজ হয়ে গেল, সেই তত মোল নাইট্রেট এই পাশেও ইউজ হয়ে যাবে, ঠিক আছে? সো এই 24.3 গ্রাম নিকেল মানে আসলে কত মোল নিকেল? আমরা যদি সেটাকে নিকেলের এই মলিকুলার ম্যাস দিয়ে ডিভাইড করি 58.7, তার মানে এত মোল নিকেল অলরেডি স্টোর হয়ে গেছে। সো এটা ডিভাইডেড বাই 58.7 আমরা পাচ্ছি 0.414, যে এত মোল নিকেল অলরেডি চলে গেছে সলিউশন থেকে। ক্লিয়ার? তার মানে আমাদের এত মোল নিকেলের সাথে সাথে এত মোল নাইট্রেটও চলে গেছে। সো আমাদের ওভারঅল মানে সব কিছুই কমছে কতটুকু, মানে 0.414 সলিউট কমে গেছে, মানে 0.414 মোল অ্যামাউন্ট সলিউট টোটাল কমে গেছে। সো আমাদের এখন সলিউট তাহলে কত আছে? আগে ছিল 1 মোল, 1 থেকে এখন এই 0.414 সাবট্রাক্ট করো, তাহলে আমাদের এখন সলিউট আছে হচ্ছে এত মোল। তাহলে আর এখন ওই যে ভলিউম স্টিল সেম, সো আমরা এখানে কনসেন্ট্রেশন কত পাবো? আমাদের চেঞ্জড কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা হবে 1.0.414 ডিভাইডেড বাই 0.5। সো 1 মাইনাস 0.414 ডিভাইডেড বাই 0.5। সো আমাদের কনসেন্ট্রেশন হবে 1.172 মোলার। ক্লিয়ার? এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, সো তোমাদের বাসায় হোমওয়ার্ক কী কী থাকবে আমি একটু বলে দিই। বাসায় কী কী প্র্যাকটিস করবা এই 1 উইকের মধ্যে? এখানে বইতে ওই যে আমরা যে কন্ডাক্টেন্স রিলেটেড যে জিনিসগুলো দেখছি বইতে দেখবা, এই কন্ডাক্টেন্স রিলেটেড হাজারিন আফসারের বইয়ে কন্ডাক্টেন্স রিলেটেড কিছু ওয়ার্কড এক্সাম্পল বা সমাধানকৃত সমস্যা আছে, আর কিছু তোমার স্টুডেন্ট ওয়ার্ক আছে। তো সবগুলোই করতে হবে। আর সিমিলারলি এই যে আজকে যেগুলো দেখাইলাম ডাব্লিউ সমান এমআইটি বাই এনএফ এর ম্যাথ ইলেকট্রোলাইসিসের, ওইটারও এই সব ওয়ার্কড এক্সাম্পল আর ওয়ার্কড এক্সাম্পল আর স্টুডেন্টস ওয়ার্ক দুইটাই করে ফেলবা, ঠিক আছে? সো ইলেকট্রোলাইসিস রিলেটেডও এইগুলো সব বইতে মেবি এগুলো রিলেটেড প্রায় টোটাল আমি যদি দেখি দাঁড়াও, প্রায় 24টার মতো ম্যাথ আছে এই টাইপেরই ইলেকট্রোলাইসিস। সো এগুলো সবই একটু করে ফেলবো নেক্সট 1 উইকের মধ্যে। আর যাদের কাছে বই নাই আমার কাছে একটু জিজ্ঞেস করে, আমি বইয়ের ছবি দিয়ে দিব।